আচ্ছা, আমরা আজকে আমাদের মাইনর কোর্সের যে পাঠ্যক্রম আছে ফার্স্ট ইয়ারের জন্য নির্ধারিত, সেই পাঠ্যক্রমের একটি মডিউল বা একটি বিষয়, যেখানে কার্যকারণবাদ, পাশ্চাত্যের কার্যকারণবাদ আলোচনা করতে হবে। সেই কোর্সটা আমরা শুরু করছি, সেই মডিউলটির পড়াশোনাটা আজকে আমি শুরু করছি। আমাদের এই কার্যকারণবাদে মূলত কি বলা হয়েছে? একদিকে আছে হচ্ছে নেসেসিটির কনসেপ্ট, যেখানে আমরা দেখেছি যে একটা লজিক্যাল নেসেসিটি এবং মেটাফিজিক্যাল নেসেসিটি সবসময় কাজ করে কিসের ক্ষেত্রে? একটা কার্যকারণ নির্ণয়ের ক্ষেত্রে। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে যে কোনো বিষয়ের মানে কোনো কার্য এবং কারণ, যখন আমরা কোনো বিষয়কে কার্য এবং কারণ বলে নির্ধারণ করছি, তখন কারণ সবসময় কার্যের পূর্বভাবী হয়। অর্থাৎ কার্যর সবসময় আগে কারণটি ঘটে। কজ অলওয়েজ প্রেসিডস দ্য এফেক্ট, তাই না? কার্য আগে ঘটেছে, কারণ তার পরে এসেছে, এরকম হয় না। হ্যাঁ, কারণ সবসময় আগে আসে, কার্য তারপরে তৈরি হয়। আমরা আগে জন্মালাম আর আমাদের বাবা মা পরে জন্মালো, সেটা কখনো হতে পারে না। আমাদের বাবা মা হচ্ছে আমাদের প্রতি, আমাদের উৎপত্তির প্রতি কারণ, তাই না? সেই জন্য কারণ সবসময় কার্যের পূর্বভাবী হয়। পূর্বভাবী মানে পূর্বে থাকা। কিন্তু প্রশ্ন আসছে, অনেক ঘটনাই তো কার্যের আগে ঘটে। এখনো ঢুকছে। অনেক ঘটনাই কোনো একটা নির্দিষ্ট কার্যের পূর্বে ঘটে। সেই সমস্ত ঘটনাকে তো আমরা কারণ বলি না। আমি বোঝাতে পারছি? যেমন আমার জন্মের আগে অনেক মানুষ পৃথিবীতে জন্মেছেন। কই, তাদেরকে তো আমার জন্মের প্রতি কারণ বলছি না আমরা। আমরা কেবলমাত্র আমাদের বাবা মাকেই কিন্তু আমাদের উৎপত্তির প্রতি কারণ বলি। কি ঠিক কি না? আমাদের, হ্যাঁ স্যার। হ্যাঁ, আমাদের জন্মের আগে, উৎপত্তির পূর্বে অনেকেই তো থাকে। আমাদের বাবা মা ছাড়াও আমাদের আত্মীয় স্বজন, পিসি মাসি, ঠাকুরদা ঠাকুমা, দাদু, কতজন তো থাকেন। কই, তাদেরকে তো আমরা কারণ বলি না। তার মানে কার্যের আগে কোনো ঘটনা ঘটলেই তাকে কারণ বলা যায় না। এটা ঠিক যে কোনো কার্যের যেটি কারণ হবে, সেটি সবসময় ওই কার্যের পূর্ববর্তী হবে বা পূর্বভাবী হবে। কিন্তু তার মানে এই নয় যে কোনো কার্যের বা কোনো ঘটনার পূর্বে যা কিছু আছে সব কিছুকেই আমরা কারণ বলে দেখে দেব, তেমনটা কিন্তু সম্ভব নয়। এখনো ঢুকে যাচ্ছে কেন, এটা তো বুঝছি না। এতবার করে ঢুকলে তো মানে তাদেরকে নিতে হচ্ছে, আমার তো পড়াতে বিরক্ত লাগে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তো সকলের ঢোকা উচিত। 10 মিনিট টাইম দেওয়া হয়েছে, তারপরেও লোকজন ঢুকে যাচ্ছে। তাহলে এখানে একটা আমরা শর্তের জায়গা দেখতে পেলাম, যে কোনো কার্যের পূর্ববর্তী হওয়া মানেই কিন্তু কারণ হওয়া নয়। কোনো কার্যের বা কোনো ঘটনার পূর্বে কোনো ঘটনা ঘটলেই তাকে আমরা কারণ বলতে পারি না। তাহলে কতগুলো শর্ত আমার লাগতে হবে, যে শর্তগুলোর প্রযোজ্য হলে তবে কোনো ঘটনাকে অন্য কোনো ঘটনার প্রতি আমরা কারণ বলতে পারবো। তাহলে দেখা যাক যে কি কি শর্ত আমাদের কাজ করে।
প্রথম যে শর্তটা নিয়ে আমরা আলোচনা করব তাকে বলা হয় পর্যাপ্ত শর্ত, সাফিসিয়েন্ট রিজন। ওফ, এখনো ঢুকে যাচ্ছে, অদ্ভুত। 8টায় লিংক দেয়া, এত দেরি করে ঢুকছো কেন তোমরা? তোমাদের ক্লাস তো শুরু হয়েছে 8টা থেকে, 8টার সময় তো সবাই ঢুকবে। লিংক তো কতক্ষণ আগে দেয়া হয়েছে। 8টা থেকে 8টা 10 হোক, ঠিক আছে, এখনো ঢুকে যাচ্ছ 8টা 15 বাজে। মিনিমাম একটা তো ডিসিপ্লিন রাখতে হবে। আচ্ছা, যাই হোক, ধরো যাক দুটো ঘটনা, একটা হচ্ছে এ আর বি। তাহলে দুটো ঘটনার মধ্যে এমন সম্বন্ধ থাকতে পারে যে যখন এ ঘটলে বিও ঘটে, কিন্তু এ না ঘটলেও বি ঘটতে পারে। এরকম কেস হলে তখন তাকে বলা হয় এ হচ্ছে বি এর পর্যাপ্ত শর্ত। তাহলে কখন এ বি এর পর্যাপ্ত শর্ত হবে? এ বি এর পর্যাপ্ত শর্ত হবে যদি যদি এ ঘটে তবে বি ঘটবে। এই রকম ক্ষেত্রে এ বি এর পর্যাপ্ত শর্ত হয়। আবার বলছি, পর্যাপ্ত শর্ত বা সাফিসিয়েন্ট রিজন কি না, যখন মনে করো দুটো ঘটনা এ আর বি, এ ঘটনাটা আগে ঘটেছে, বি ঘটনাটা পরে ঘটে। এবার এদের মধ্যে এ যদি ঘটে তাহলে বি ঘটে থাকে, কিন্তু এ যদি নাও ঘটে তাহলেও বি ঘটে। এই রকম ক্ষেত্রে বলা যেতে পারে এ এবং বি এর মধ্যে সাফিসিয়েন্ট রিজন আছে বা পর্যাপ্ত শর্ত আছে। যেমন আমি বলি, একটা উদাহরণ দিই, যে বিষ পান করলে মানুষ মারা যায়। রবীন্দ্রনাথের একটা গান আছে, আমি জেনে শুনে বিষ করেছি পান। তাহলে বিষ পান করলে আমরা সবাই জানি যে মানুষ মারা যায়। কিন্তু দেখো, বিষ পান না করলেও তো মানুষ মারা যায়। রবীন্দ্রনাথ যদিও গেয়েছেন আমি জেনে শুনে বিষ করেছি পান, তাই বলে উনি তো আর বিষ পান করে মারা যাননি। উনি তো সত্যি সত্যি বিষ পান করেননি। মৃত্যু তো অন্য অনেকভাবেও ঘটে। আমি আজকে পুরুলিয়া থেকে বাড়ি ফিরবো, ফেরার পথে কোনো দুর্ঘটনা হয়ে আমি মারা যেতে পারি। আমি বিষ না খেয়েও অন্য কোনোভাবে আমার মৃত্যু হতে পারে, রোগে আমার মৃত্যু হতে পারে, আত্মহত্যায় মৃত্যু হতে পারে, দুর্ঘটনায় মৃত্যু হতে পারে, কত রকমভাবে মৃত্যু হতে পারে, তাই না? তাহলে বিষ পান করলে অবশ্যই মানুষ মারা যায়, এটা ঠিক। বিষ পান করলে কেউ বেঁচে থাকে না। সাপে কামড়ালে যখন বিষ আমার দেহের মধ্যে ঢোকে তখন আমি বেঁচে থাকতে পারি না, ঠিক। কিন্তু তার মানে এই নয় যে আমায় মারা যেতে গেলে বিষ পান করতেই হবে। বিষ পান না করেও কিন্তু মানুষ অনেকভাবে মারা যেতে পারে। সুতরাং বিষ পান করাটা আমাদের মৃত্যুর প্রতি পর্যাপ্ত শর্ত, আবশ্যিক শর্ত নয়। ওটাকেই বলা হয় সাফিসিয়েন্ট রিজন। আবার কেউ ঢুকছে। একই ঘটনার, মনে রাখতে হবে যে একই ঘটনার একাধিক পর্যাপ্ত শর্ত থাকতে পারে। যেমন যেটা বললাম যে মৃত্যুর একটি পর্যাপ্ত শর্ত বিষপান, আরেকটি দুরারোগ্য ব্যাধিতে ভোগা, জলে ডুবে যাওয়া, দুর্ঘটনায় মারা যাওয়া, কত রকম কারণ হতে পারে, তাই না? তাহলে এখানে জিনিসটা ভালো করে খেয়াল করো, এখানে দুটো ঘটনার মধ্যে আমরা একটা সম্বন্ধ স্থাপনের চেষ্টা করছি। দুটো ঘটনার মধ্যে একটি হলো কারণ, একটি হলো কার্য। একটি ঘটনা আগে ঘটেছে, আরেকটি ঘটনা পরে ঘটেছে। একটি ঘটনা যেটি আগে ঘটেছে সেটি যদি ঘটে তাহলে পরের ঘটনাটি ঘটবে। এটার মধ্যে একটা নিশ্চিতি আছে, কনকমিটেন্স আছে। যদি কেউ বিষ পান করে তাহলে সে মারা যাবে,
যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভিজবে। তাহলে বৃষ্টি পড়ার সঙ্গে মাটি ভেজার একটা সম্বন্ধ আছে। যদি বৃষ্টি পড়ে তবে অবশ্যই মাটি ভিজবে। এর কোনো অন্যথা হতে পারে না। বোঝা যাচ্ছে? কিন্তু তার মানে এই নয় যে মাটি ভিজতে গেলে আমাকে বৃষ্টিপাত ঘটাতেই হবে, বৃষ্টিপাত হতেই হবে, তবেই মাটি ভিজবে, এরকমটা কিন্তু নয়। মাটি অনেকভাবে ভিজতে পারে। একটা জলের বড় গাড়ি যাচ্ছিল, সেখান থেকে জল পড়লো, মাটি ভিজে গেল। আমি জল খাচ্ছিলাম, জলের বোতলটা হাত থেকে পড়ে গেল মাটিতে, মাটি ভিজে গেল। কত রকমভাবে মাটি ভিজতে পারে, তাই না? তাহলে এখানে দেখাও দুটো ঘটনা, একটা হচ্ছে মাটি ভেজা, এটা একটা ঘটনা, আর বৃষ্টি পড়া, এটা একটা ঘটনা। এই দুটো ঘটনার মধ্যে কে আগে কে পরে? কে আগে কে পরে? বৃষ্টি পড়াটা আগে, মাটি ভেজাটা পরে। তাহলে এদের মধ্যে একটা টেম্পোরাল প্রেসিডেন্স আছে। কে আগে এসেছে? বৃষ্টি পড়াটা আগে ঘটেছে। পরে কে এসেছে? পরে এসেছে মাটি ভেজা। তাহলে মাটি ভেজাটা পরে হয়েছে, আগে কি হয়েছে? বৃষ্টি পড়েছে। তাহলে বৃষ্টি পড়া আর তারপর হচ্ছে মাটি ভেজা, এই দুটো হচ্ছে পরস্পর ঘটনা আর কি। হ্যাঁ, একটা আগে ঘটেছে আর একটা হচ্ছে পরে ঘটেছে। এবার এদের মধ্যে কোন ধরনের সম্বন্ধ আছে? কেন আমি বলছি যে এ ঘটনাটা বি ঘটনাটার প্রতি কারণ? কেন আমি বলছি বৃষ্টি পড়াটা মাটি ভেজার প্রতি কারণ? কেন আমি বলছি বিষ পান করাটা মৃত্যুর প্রতি কারণ? এর হেতু হলো, এর কারণ হলো, কেউ যদি বিষ পান করে তবে সে অবশ্যই মারা যাবে। কেউ যদি কখনো যদি বৃষ্টি পড়ে মেঘ থেকে, তাহলে অবশ্যই মাটি ভিজবে। তাই এদের মধ্যে একটা সম্বন্ধ আছে, কিন্তু এই সম্বন্ধটা পর্যাপ্ত সম্বন্ধ, আবশ্যিক সম্বন্ধ নয়। কারণ মাটি অনেক রকমভাবে ভিজতে পারে। বৃষ্টি না পড়েও মাটি ভিজতে পারে। আমি উপর থেকে এক বালতি জল ঢেলে দিলাম, আমার মাটিটা ভিজে গেল। আমি উপর থেকে একটা হয়তো কোনো রাস্তা দিয়ে কোনো একটা হয়তো বড় গাড়ি যাচ্ছিল, জলের গাড়ি, জলের গাড়িটা পড়ে গেছে কোনোভাবে, বা বাম্পারে ধাক্কা খেয়ে জলের গাড়ি থেকে জল উতলে উঠলো, তাহলে কি হয়ে গেল? মাটি ভিজতে পারে। আমি জল খাচ্ছিলাম, জলের বোতলটা হঠাৎ হাত থেকে পড়ে গেল, মাটি ভিজবে। তাহলে মাটি ভেজাটা অনেক রকম ভাবে হতে পারে, তাই না? একরকম ভাবেই যে কেবলমাত্র মাটি ভিজবে এরকমটা নয়। বৃষ্টি মানে মাটি ভিজতে গেলে যে বৃষ্টি পড়তেই হবে এমন কোনো আবশ্যিকতা নেই। এটাকে বলা হয় পর্যাপ্ত শর্ত। এবার আরেকটা দ্বিতীয় রকমের সম্বন্ধ আমরা দেখি, এটাকে বলা হয় আবশ্যিক শর্ত বা নেসেসারি কন্ডিশন। এখানেও এরকম দুটো ঘটনা, মনে করো এ ঘটনা বি ঘটনা রয়েছে। বি ঘটনাটা হচ্ছে কার্য, এ ঘটনাটা হচ্ছে কারণ। সুতরাং এ ঘটনাটা আগে ঘটেছে, বি ঘটনাটা পরে ঘটেছে। এখানে ব্যাপারটা কিরকম? এ না ঘটলে বি ঘটে না, ঠিক আছে? এ না ঘটলে বি ঘটে না, কিন্তু এ ঘটলেও বি না ঘটতে পারে। ভালো করে খেয়াল করো, এ না ঘটলে বি ঘটে না, কিন্তু এ ঘটলেও বি না ঘটতে পারে, ঠিক আছে? এইটাকে বলা হয়, এইরকম যদি সম্বন্ধ হয় তবে বলা হবে যে এ আর বি এর মধ্যে একটা নেসেসারি কন্ডিশন কাজ করছে। অনেক উদাহরণ আছে এটারও, যেমন বন্যী সংযোগ
ধূম সৃষ্টির আবশ্যিক শর্ত। ঠিক আছে? যদি বহ্নি না থাকে তবে ধূম সৃষ্টি হবে না। যদি বহ্নি না থাকে তাহলে ধূম সৃষ্টি হবে না, কারণ বহ্নি হলো ধূমের কারণ। তুমি এমন কোনো জায়গায় কোনো ধোঁয়া দেখাতে পারবে যেখানে ধোঁয়া আছে কিন্তু আগুন নেই? একটা কোনো জায়গা আমাকে খুঁজে দেখাও। কখনো পারবে না। যেখানেই ধোঁয়া আছে সেখানেই আগুন আছে। তুমি বলতে পারো, কেন স্যার, আমি তো যখন শীতকালে মুখ দিয়ে এরকম হাওয়া বার করি তখন তো ধোঁয়ার মতো সাদা সাদা ওড়ে। আমি বলবো, বাবা ওটা ধোঁয়া নয়, ওটা বাষ্প। ধোঁয়ার কতগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা হলো ধোঁয়ার মধ্যে কজ্জলবত্ত থাকবে। অর্থাৎ ধোঁয়া যেখান থেকে নির্গত হবে সেখানে যদি আমি একটা সাদা কাগজ ধরি বা একটা যদি হাত নিয়ে আসি, আমার হাতটা বা কাগজটা কালো হয়ে যাবে। এটাকে বলা হয় কজ্জলবত্ত, কাজলের মতো। কাজল কথাটা এসেছে কজ্জল কথাটা থেকে। তাহলে ধোঁয়ার মধ্যে কি আছে? কজ্জলবত্ত আছে। ক্লিয়ার? এবার তুমি বলতে পারো, কেন স্যার, মেঘ যে করে ওটা তো এক ধরনের ধোঁয়া না? না, ওটা ধোঁয়া নয়, ওটা ধূলিকণার সঙ্গে মিশে ওটা হয়েছে, ওটাও বাষ্প। ওটাও বাষ্প। তাহলে ধোঁয়া বলতে কি বোঝায়? ধোঁয়া বলতে কিন্তু ওই যার মধ্যে কজ্জলবত্ত আছে সেটাকে বোঝায়। এইবার এখানে তোমাদের মধ্যে যারা যারা একটু সিগারেট খাও তারা বলতে পারো, কেন স্যার, আমরা তো অনেক সময় সিগারেট খেয়ে ধোঁয়াটাকে চেপে রাখি, তারপরে মুখ দিয়ে ছাড়ি, তখন তো এরকম বেশ সুন্দর মেঘের মতো মুখ দিয়ে ধোঁয়া বেরোয়। আমি বলবো যে না, ন্যায় মতে লজিক্যালি ওটাকেও ধোঁয়া বলা যায় না। কেন বলা যায় না? কারণ ওটার সঙ্গে তোমার মানে মুখের প্রথমত জলীয় বাষ্প মিশছে, আর দ্বিতীয়ত ধোঁয়া যেটা হবে সেটা সবসময় আগুনের সঙ্গে অবিচ্ছিন্ন মূলরেখায় থাকবে। বোঝা যাচ্ছে? একটা ধূপ যখন জ্বলে দেখবে, ধূপের যে ধোঁয়াটা হয় সেটা কিন্তু ধূপের আগায় যে আগুনটা জ্বলে সেখান থেকে অবিচ্ছিন্নভাবে বেরোয়, এক টানা একটা রেখা দেখা যায়, তাই না? ধূপের ধোঁয়া দেখেছো তো? কি, আমি তোমাদের জিজ্ঞাসা করছি, কেউ বলো, ধূপের ধোঁয়া দেখেছো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ। তাহলে ধূপের ধোঁয়াটা কিরকম ওঠে? যে জায়গাটায় আগুন জ্বলে সেই জায়গা থেকে একটা টানা রেখা বেরোয়, উপরের দিকে উঠে যায়, ওটাকে বলা হয় অবিচ্ছিন্ন মূলরেখা। তাহলে এখানে তুমি যদি দেখো, তাহলে এখানে দুটো জিনিস তুমি দেখতে পাবে। ওই যে ধোঁয়াটা ধূপ থেকে বের হয়, তার সামনে তুমি একটা কাগজ ধরো, সেটা দেখবে যে কালো হয়ে যাচ্ছে। তার মানে ওই ধোঁয়ার ভেতরে কজ্জলবত্ত আছে। আবার তুমি যদি ধোঁয়াটাকে পারসিভ করো, পর্যবেক্ষণ করো, তাহলে দেখবে ওই যে ধোঁয়াটা নির্গত হচ্ছে সেই ধোঁয়াটা অবিচ্ছিন্ন মূলরেখায় নির্গত হচ্ছে। ঠিক আছে? তার মানে কজ্জলবত্ত এবং অবিচ্ছিন্ন মূলরেখাত্ব এই দুটোই হচ্ছে তোমার ওই ধোঁয়ার মধ্যে থাকছে, ধূপের ধোঁয়ায় থাকছে, কিন্তু এটা তোমার সিগারেটে থাকছে না। সিগারেটে তোমরা যারা যারা একটু সিগারেট খাও, সিগারেট খাওয়াটা কোনো অন্যায় সেরকম নয়, স্বাস্থ্যটা ক্ষতি করে। অ্যাপার্ট ফ্রম দ্যাট এটা খুব একটা অন্যায় কাজ নয়। আমি নিজেও তোমাদের কনফেস করছি, আমি যখন স্কুলে নয়, স্টুডেন্ট ছিলাম, যখন কলেজে পড়তাম আমিও দু একবার সিগারেট খেয়েছি। তা সিগারেট খেয়ে আমরা কি করতাম, আমরা ওই ধোঁয়াটা মুখে নিয়ে মুখে অনেকক্ষণ চেপে রেখে তারপর ছাড়তাম, তখন ওই মেঘের মতো একটা হতো, কুণ্ডলি পাকিয়ে যেত। তা প্রশ্ন আসতে পারে যে আচ্ছা, ওই যে ধোঁয়া, ওটাও তো তাহলে ধোঁয়া, ওটার মধ্যেও তো কজ্জলবত্ত আছে, ওটার মধ্যেও নিকোটিন আছে, তাহলে ওটা কি ধোঁয়া? মানে ওটাকে কি আমি ধোঁয়া বলবো? ওখানে তো আগুন নেই। আমি যখন মুখ থেকে ওই ধোঁয়াটা ছাড়ছি ওখানে তো আগুন থাকছে না, ধোঁয়ার আগুনটা তো থাকছে সিগারেটে, কিন্তু মুখের মধ্যে তো সেই আগুনটা থাকছে না। তাহলে ওটাকে কি বলবো? তার উত্তরে আমাদের বলতে হবে, ওখানে যে ধোঁয়াটা আমরা দেখি ওটাও কিন্তু আসলে কোনো ধোঁয়া নয়।
ওখানে প্রথম কথা আমাদের মুখের জলীয় বাষ্প মিশছে, আর দ্বিতীয় কথা ওখানে অবিচ্ছিন্ন মূলরেখাত্বটা নেই, সেজন্য ওটাকে ধোঁয়া বলা যাবে না। তাহলে এখানে যদি আমি দেখি তাহলে দেখব যে ধোঁয়া বলে আমরা যেটাকে চিনি বা জানি, সেই ধোঁয়া যেখানে উৎপন্ন হবে সেখানে অবশ্যই তার কারণ হিসাবে বহ্নি থাকবে বা আগুন থাকবে। আগুন না ছাড়া কিন্তু ধোঁয়ার কোনো অস্তিত্ব থাকতে পারে না। এটুকু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইবারে দেখো যে যেখানে 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 তোমার ধোঁয়া আছে, যেখানে যেখানে তোমার ধোঁয়া আছে সেখানে সেখানে কিন্তু আগুন থাকবে। কিন্তু যেখানে যেখানে আগুন আছে সেখানে সেখানে কিন্তু ধোঁয়া থাকতে নাও পারে। উদাহরণ বলছি একটা, কামারশালার তপ্ত লোহা, সেখানে কিন্তু প্রচণ্ড আগুন আছে, প্রচণ্ড উত্তাপ আছে ওই গরম লোহার পিণ্ডটায়, কিন্তু তার মধ্যে এতটুকু ধোঁয়া নেই। তাহলে এখানে বহ্নি আছে কিন্তু ধূম নেই। সংস্কৃতে লোহাকে বলা হয় অয়ঃ, অ অন্তুস্তয় তারপরে বিসর্গ অয়ঃ। সেই লোহার পিণ্ডকে বলা হয় অয়গোলক। তাহলে তপ্ত যে অয়গোলক, সেই তপ্ত অয়গোলকে ধূম নাই কিন্তু বহ্নি আছে। তাহলে এখানে একটা তুমি ব্যতিক্রম পেলে, ব্যতিক্রমী ঘটনা পেলে, যেখানে বহ্নি আছে কিন্তু আগুন নেই। এইবার এই শর্তটার সঙ্গে মেলাও। এখানে আমি কি বলেছিলাম, এ ঘটনা বি ঘটনা, দুটো ঘটনা রয়েছে। এ ঘটনাটা আগে ঘটেছে, বি ঘটনাটা পরে ঘটেছে। তাহলে এ হচ্ছে বি এর প্রতি কারণ। এই কারণটা কখন আমি বলতে পারবো? এই কারণটা এই এই এ আর বি এর মধ্যে কারণ তো বললাম, বুঝলাম, কিন্তু এই কারণটা কি ধরনের সম্বন্ধে কারণ হয়েছে? তার উত্তরে বলা হলো যে এ এবং বির মধ্যে যে কার্যকারণ সম্বন্ধটি আছে সেটি আবশ্যিক শর্তকে পূরণ করছে। এই আবশ্যিক শর্তটা কি না, এ যদি না ঘটে তাহলে বি ঘটবে না, কিন্তু এ ঘটলেও বি না ঘটতে পারে। এ না ঘটলে বি ঘটবে না, কিন্তু এ ঘটলেও বি না ঘটতে পারে। এটা হচ্ছে আবশ্যিক শর্তের কন্ডিশন। এবারে বহ্নি আর ধূমের মধ্যে যে সম্বন্ধ, এটাকে আমি আবশ্যিক শর্ত বলছি, আবশ্যিক সম্বন্ধ বলছি। কেন না, এখানে বহ্নি হলো ধূমের কারণ, সুতরাং বহ্নি সংযোগ আগে হয়েছে, তারপরে ধূমের উৎপত্তি হয়েছে। তাহলে বহ্নি সংযোগটা এখানে কারণ বা পূর্ববর্তী ঘটনা, আর অগ্নি ধূমের যে উদ্গীরণ, ধূমের যে উৎপত্তি, এটা হচ্ছে পরবর্তী ঘটনা। এখন এই দুটোর মধ্যে কেন আবশ্যিক সম্বন্ধ রয়েছে? কারণ বহ্নি যদি না, বহ্নির সংযোগ যদি না ঘটে, বহ্নি সংযোগ যদি না ঘটে তাহলে ধূমের উৎপত্তি হবে না। হ্যাঁ, তুমি হাজার রকম মানে বহ্নি ছাড়া তুমি এমন কোনো উপায় পাবে না যে উপায়ের মাধ্যমে, যে উপায়ের মাধ্যমে তুমি ধোঁয়া উৎপন্ন করতে পারো। বহ্নি ছাড়া তুমি এমন কোনো উপায় পাবে না যে উপায়ের মাধ্যমে তুমি ধোঁয়া উৎপন্ন করতে পারো। সুতরাং বহ্নি সংযোগ যদি না হয় তাহলে ধূম্র উৎপন্ন হবে না। ঠিক আছে? তাহলে এখানে এ যদি না ঘটে তাহলে বি ঘটবে না, এই শর্তটা পূরণ হলো। এবার দ্বিতীয় শর্তটা হচ্ছে, কিন্তু এ যদি ঘটে তবে বি নাও ঘটতে পারে। অর্থাৎ যদি বহ্নি সংযোগ ঘটে তবে ধূম উৎপন্ন নাও হতে পারে।
এই জিনিসটাও তুমি দেখতে পেলে কামারশালায়। কামারশালায় তুমি দেখলে যে কামার লোহাকে প্রচণ্ড আগুনে গরম করছে, ওই লৌহ পিণ্ডের মধ্যে আগুন আছে কিন্তু এক বিন্দু ধোঁয়া নেই। তার মানে ওখানে বহ্নি সংযোগ হয়েছে কিন্তু ধূম্র উৎপন্ন হয়নি। একই রকমভাবে বলা যেতে পারে অক্সিজেন এবং অক্সিডেশন বা দহন ক্রিয়া, এই দুটোর মধ্যে আবশ্যিক শর্ত কাজ করে। অক্সিজেন যদি না থাকে তাহলে অক্সিডেশন হতে পারে না। অক্সিডেশন মানে দহন ক্রিয়া। এই যে মোমবাতি জ্বলে, মোমবাতি বা প্রদীপ জ্বলে, জানবে ওই প্রদীপ জ্বলার পিছনে অক্সিজেন আছে। অক্সিজেন একটা অ্যাটমসফিয়ার দেয় বলেই ওই আগুনটা জ্বলতে পারে। অক্সিজেন না থাকলে দহন হয় না, কিন্তু অক্সিজেন থাকলেও দহন নাও হতে পারে। কিন্তু যদি অক্সিজেনটাকে আমি সরিয়ে দিই তাহলে কিন্তু কখনোই দহন হবে না। আমি একটা মোমবাতি জ্বালাচ্ছি, সেটা আমায় ওপেন এয়ারে জ্বালাতে হবে। আমি যদি মোমবাতিটার উপরে একটা গ্লাস চাপা দিয়ে দিই তাহলে কিন্তু আর জ্বলবে না। কেন জ্বলবে না? কারণ প্রথমে একটুখানি মোমবাতিটা জ্বললো, যতক্ষণ ওই বাতাসে অক্সিজেনটা মানে গ্লাসের মধ্যে যে অক্সিজেনটা ছিল ততক্ষণ ওকে জ্বালাতে সাহায্য করলো। তারপরে যেমনি ওই বাতাসটা কার্বন ডাই অক্সাইডের দ্বারা পূর্ণ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু ওই মোমবাতিটাকে নিভিয়ে দেবে। তোমরা এইসব পরীক্ষা করেছো কখনো? স্কুলে বা বাড়িতে ছোটবেলায় আমরা এগুলো করতাম। হ্যাঁ স্যার, বাড়িতে করেছি। হ্যাঁ, এগুলো খুব কমন, খুব কমন। যে একটা মোমবাতি তুমি যদি মানে একটা মোমবাতির মধ্যে একটা প্রদীপের মধ্যে, প্রদীপ দানের মধ্যে একটা মোমবাতি তুমি জ্বালালে, তার উপরে ছোট মোমবাতি, তার উপরে তুমি একটা বড় গেলাস চাপা দিয়ে দিলে, তাহলে ওই মোমবাতিটা কিন্তু কিছুক্ষণ জ্বলবে, জ্বলে তারপর নিভে যাবে, জ্বলতে পারবে না। কেন পারবে না? তার কারণ হচ্ছে ওই যতক্ষণ ওই গ্লাসের মধ্যে যে বাতাসটুকু ছিল, যেটুকু অক্সিজেন ছিল, সেই অক্সিজেনটুকুকে ও জ্বালালো, জ্বালানোর পরে কিন্তু ওর আর অক্সিজেন থাকে না বলে জ্বালানোর ক্ষমতা চলে যায়। ওই বাতাসের ভেতরে থাকা যে অক্সিজেন, সেটা তখন জ্বলে গিয়ে সেখানে কার্বন ডাই অক্সাইড চলে আসে। আর কার্বন ডাই অক্সাইড দিয়ে ওই গ্লাসটা সম্পূর্ণ হয়ে গেলে ওটা নিভে যাবে। খুব সহজ কথা। তাহলে এখানে দেখো, অক্সিজেন, অক্সিজেনের থাকাটা হচ্ছে দহন ক্রিয়ার প্রতি সহায়ক। অক্সিজেন না থাকলে দহন কার্য হতে পারবে না। কিন্তু অক্সিজেন থাকলেই যে সবসময় দহন হবে তা নয়। গোটা বাতাসের মধ্যে, আমাদের এই পৃথিবীর মধ্যে সর্বত্র অক্সিজেন রয়েছে, আমরা নিঃশ্বাস নিচ্ছি অক্সিজেন রয়েছে, কিন্তু তার মানে কি সবসময় এখানে আগুন জ্বলছে দাউ দাউ করে? তাহলে তো গোটা বিশ্ব জুড়ে শুধু আগুন জ্বলবে। জলের মধ্যেও অক্সিজেন আছে, তাহলে কি জলে সবসময় আগুন জ্বলছে? তা তো নয়। তাহলে এখানে আমি বহ্নি সংযোগ এবং ধূমের মধ্যে, কিংবা অক্সিজেন এবং দহন ক্রিয়ার মধ্যে যে সম্বন্ধটা দেখলাম, সেই সম্বন্ধটা হচ্ছে আবশ্যিক শর্ত। তাহলে এখানে আমরা এমন অনেক সম্বন্ধ আবার পেতে পারি যেটা একই সঙ্গে আবশ্যিক শর্তও হয় এবং পর্যাপ্ত শর্তও হয়। ঠিক আছে? এবার আমরা যখন কারণ নিয়ে আলোচনা করব, তখন আবশ্যিক শর্তের সঙ্গে কারণ হওয়ার সম্বন্ধ এবং পর্যাপ্ত শর্তের শর্তের সঙ্গে কারণ হওয়ার সম্বন্ধটাকে নিয়েও আমরা আলোচনা করব। ঠিক আছে? এবং এই আবশ্যিক শর্ত থেকেই কিভাবে
এই আবশ্যিক শর্ত থেকেই কিভাবে হিউম আসছেন, হিউম তার সতত সংযোগ তত্ত্ব দিচ্ছেন, এইটা আমরা বুঝতে পারব। কেন আমি এই দুটোর আলোচনা করলাম, তার কারণ হচ্ছে আমরা আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে হিউমকে আলোচনা করা। ডেভিড হিউম, তিনি কার্যকারণের তত্ত্ব সম্পর্কে একদম নতুন একটি দৃষ্টিভঙ্গির অবতারণা করেছেন। হিউমের এই অবতারণাটা সম্যকভাবে যদি আমরা বুঝতে চাই, ভালোভাবে যদি আমরা বুঝতে চাই, তাহলে হিউম যাকে খণ্ডন করে এগিয়েছেন সেই ফিলোসফিটাকে আমায় আগে জানতে হবে, আগে বুঝতে হবে। ঠিক আছে? আমরা অনেক সময় কারণ বলতে বুঝি আবশ্যিক শর্ত। ক ক্ষয়ের কারণ, কারণ ক ক্ষয়ের আবশ্যিক শর্ত। ক না ঘটলে খ ঘটে না। এই অর্থে কারা কারা কারণ হয়? এই অর্থে আমরা একটু আগেই বললাম বহ্নি সংযোগ ধূম সৃষ্টির কারণ হয়, অক্সিজেনের থাকা অক্সিডেশনের কারণ হয়। ঠিক আছে? যারা কারণ কথাটি এই আবশ্যিক শর্তের অর্থে প্রয়োগ করেন, তারা কারণকে এইভাবে ব্যাখ্যা করেন যে কোনো কার্যের কারণ হলো এমন ঘটনা যা নিয়তই কার্যটির অব্যবহিত পূর্বে ঘটে। নিয়ত কথাটা এখানে খুব ইম্পর্টেন্ট। নিয়ত মানে কি? নিয়ত মানে হচ্ছে সব সময়। নিয়ত শব্দটাকে ভাঙা দরকার। নিয়ত মানে নিয়ম পূর্বক। নি পূর্বক ইয়ম ধাতু থেকে নিয়ম কথাটা আসছে। নি পূর্বক ইয়ম ধাতু। এই যম মানে হচ্ছে আমাদের ওই যে যম দেবতা, তিনি হচ্ছে নিয়মের দেবতা। হ্যাঁ, এই যে আমরা টিভি সিরিয়ালে কত ভুল জিনিস দেখি, ভুলভাবে দেখি। আমরা যমরাজ বলতেই একজন খুব কালো মোটা একটা লোক, মাথায় দুটো শিং আছে, একটা মোষের উপর সে সবসময় ঘুরে বেড়ায়, কাঁধে একটা গদা। যমকে দেখলেই, যম একজন দেবতা, যমকে দেখলেই হচ্ছে স্বয়ং মৃত্যু আমাদের আসন্ন। কিন্তু শাস্ত্রে আমাদের ইয়ম কথাটার অন্য ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হলো এইরকম, যে ইয়ম মানে হচ্ছে আমাদের নিয়ম। দেখো, মৃত্যু সবসময় আমাদের মধ্যে একটা নিয়ম তৈরি করে রেখেছে। যে কোনো সময় কিন্তু মৃত্যু আমাদের কাছ থেকে সমস্ত জাগতিক ঐশ্বর্য, প্রভাব, প্রতিপত্তি সব কিছু এক লহমায় ছিনিয়ে নিতে পারে। শঙ্করাচার্য একটা স্তোত্র আছে, সেখানে শঙ্করাচার্য বলেছেন, কালো কালো নিমেষে হরতি সর্বং। জীবন হচ্ছে পদ্মপত্রে নীর। পদ্ম পাতায় যেরকম জল থাকে, কিছুক্ষণের জন্য জল থাকে, তারপর সেই জলটা যেমন নষ্ট হয়ে যায়, পড়ে যায়। পদ্ম পাতায় যখন জল পড়ে তখন দেখবে কিছুক্ষণের জন্য জল থাকে, তারপর আবার টুক করে সরে যায়। তা আমাদের জীবন হচ্ছে ওই রকম, পদ্মপত্রে নীর। তাহলে আমাদের জীবনে ওই জন্য সবসময় সতর্ক হয়ে থাকতে হবে। কখন মৃত্যু আসে কেউ জানে না। মৃত্যু আসলেই কিন্তু আমাদের পাপ পুণ্য সমস্ত কিছু বিচার হবে মৃত্যুর পরে। সুতরাং মৃত্যুকে সবসময় অগ্রে রেখে সাধকের সাধনা করা উচিত। মৃত্যু আমাদের যে কোনো সময় খেয়ে ফেলতে পারে। এই সেন্সে আমাদের কর্ম করা উচিত। সেই জন্যই ইয়ম কথাটা থেকে যমরাজ এসেছে। যম মানে হচ্ছে এই নিয়ম, ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনের বড় অভাব মানুষের মধ্যে। তো এই ডিসিপ্লিনটা আমাদেরকে এই মানে এখানে একটা নিয়ত, এখানেও কিন্তু ওই ডিসিপ্লিনড অর্থে কথাটা ব্যবহার হয়েছে। নিয়ত সংযোগ। নিয়ত সংযোগ মানে হচ্ছে সব সময় সংযোগ। বহ্নি থাকলে, ধূম উৎপন্ন হলে অবশ্যই তার কারণ রূপে আগুন থাকবে। ধূম উৎপন্ন হলে
অগ্নি উৎপন্ন হবেই। ধূম উৎপন্ন হয়েছে মানে তার কারণ রূপে ওই অংশে বা ওই স্থানে আগুন আছেই। আমি রান্নাঘরে ধোঁয়া দেখেছি, আমি ঠাকুর ঘরে ধূপের ধোঁয়া দেখেছি, তার মানে ওই রান্নাঘরে ধোঁয়ার কারণ রূপে আগুন আছেই, বা ঠাকুর ঘরে ওই ধূপের ধোঁয়ার কারণ রূপে ওই ধূপে আগুন আছেই। আগুন থাকবেই। এটাকে বলা হয় নিয়ত সংযোগ। ইংরেজিতে একে বলা হয় কনকমিটেন্স। CON কন, কমিটেন্স COMI কমি, TANCE কনকমিটেন্স। একটা কনকমিটেন্ট রিলেশন আছে, ব্যাপক সম্বন্ধ। এগুলো ভারী ভারী কথা, এই কথাগুলো এখানে অত আমি আলোচনা করব না, কারণ এটা আমরা ওয়েস্টার্ন পড়ছি। হুম। তাহলে এই আবশ্যিক শর্তকে যারা আবশ্যিক শর্তের মাধ্যমে যারা কারণকে ব্যাখ্যা করেন, তারা বলবেন যে কোনো কার্যের কারণ হলো এমন একটা ঘটনা যেখানে পূর্ববর্তী ঘটনার সঙ্গে পরবর্তী ঘটনাটির একটি নিয়ত সংযোগ থাকে। কারণ কার্যের নিয়ত পূর্ববর্তী। ঠিক আছে, এইটা হলো আমাদের যারা হচ্ছে আবশ্যিক শর্তের মধ্যে দিয়ে কারণ কে বোঝার চেষ্টা করেন, তারা এইভাবে কারণকে ব্যাখ্যা করেন। এটা একটা দৃষ্টিভঙ্গির আমরা পরিচয় পেলাম। ফিলোসফি সবসময় বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে কার্যকারণকে ব্যাখ্যা করে এসেছে। একইভাবে এই দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা দেখি, যদি আমরা কারণ বলতে আবশ্যিক শর্তকে বুঝি, তাহলে আমরা এটা ব্যাখ্যা করতে পারবো যে যদি সত্যই এ অর্থে কোনো ঘটনা অন্য কোনো ঘটনার কারণ হয়, অর্থাৎ আবশ্যিক শর্ত হয়, তাহলে আমরা এটা বলতে পারি যে কারণের অভাব থেকে কার্যের অভাব অনুমিত হয়। কারণের অভাব থেকে কার্যের অভাব আমরা অনুমান করতে পারি। যেখানে কারণ নেই সেখানে কার্যটিও হবে না, এটা আমরা অনুভব করতে পারি, এটা আমরা অনুমান করতে পারি, তাই না? জলের মধ্যে আগুনের কোনো অস্তিত্বই নেই, তাই আমরা কখনো চিন্তা করি না যে জলের মধ্যে ধোঁয়া উঠবে, জল থেকে ধোঁয়া উঠবে, এটা কখনো আমরা ভাবি? কেউ ভাবি আমরা? আমরা তো কেউ পাগল নই। কেন ভাবি না বলো তো? কারণ জলের সঙ্গে বহ্নির নিয়ত ব্যভিচারী সম্বন্ধ আছে। জল বহ্নির নিয়ত ব্যভিচারী। জল আর আগুন একসঙ্গে থাকে না। জল অগ্নির প্রতিবন্ধক। জল আছে মানেই আগুনকে সে নিভিয়ে দেবে। আগুন আর জলের মধ্যে কোনো সম্বন্ধ থাকতে পারে না, কোনো সংযোগ থাকতে পারে না। অগ্নি একটা বস্তু, জল আর একটা বস্তু, দুটো বস্তুর মধ্যে সবসময় কন্ট্যাক্ট রিলেশন হয়। তা দুটো বস্তুর মধ্যে এখানে কন্ট্যাক্ট হতে পারে না। আগুন যদি থাকে সে জলকে শোষণ করে নেবে, যদি অনেক আগুন থাকে আর অল্প যদি জল থাকে তাহলে আগুন কিন্তু ওই জলে নিভবে না। আর যদি আগুন অল্প থাকে জল প্রচুর থাকে তাহলে আগুনটা নিভে যাবে। তাহলে অগ্নি আর জল কি হচ্ছে? পরস্পর বিরোধী পদার্থ। সেই কারণে ন্যাচারালি আমরা জলে কখনো ধোঁয়ার কথা ভাবতেই পারি না, কারণ আগুন থাকলে তবে ধোঁয়া উৎপন্ন হয়, জলে আগুন থাকে না, সুতরাং জলে ধোঁয়ারও কোনো সম্বন্ধ হবে না, ধোঁয়াও কখনো থাকতে পারে না। তাহলে এখানে কি হলো? কারণের অভাব যেখানে আছে সেখান থেকে আমরা কার্যের অভাবকে অনুমান করছি। জলে বহ্নির অভাব আছে, তাই জলে ধূমও থাকতে পারে না। এইবার হচ্ছে কারণ আর পর্যাপ্ত শর্ত। ক ক্ষয়ের কারণ
কারণ ক ক্ষয়ের পর্যাপ্ত শর্ত, কারণ ক ঘটলে খও ঘটে। আমরা যদি এই দৃষ্টিভঙ্গি থেকে কারণকে ব্যাখ্যা করি তাহলে আমরা এইভাবে দেখব যে কোনো কার্যের কারণ হলো এমন ঘটনা যার অব্যবহিত পরে কার্যটি নিয়তভাবে উৎপন্ন হয়। আবার বলছি, ডেফিনিশনটা মানে ঘুরে গেল। লক্ষণ, ডেফিনেশনের বাংলা হচ্ছে লক্ষণ, সংজ্ঞা নয়। পরীক্ষার খাতায় লিখবে না যে সংজ্ঞা লেখো বললেই, কারণের সংজ্ঞা লেখো বললেই তোমরা ওরকম লিখবে না। এত দেরি করে তুমি ঢুকলে কেন? আমি তো বারবার ডিনাই করছিলাম তোমাকে। এটা আমি শুরু করেছি ক্লাস 8:10-এ, তুমি 8:50-এ ঢুকছো, 8:40-এ ঢুকছো। এটা কেন হচ্ছে? ক্লাস তো চলছে কতক্ষণ ধরে। একটু তো মিনিমাম ডিসিপ্লিন তোমাদের থাকা উচিত। এখন ক্লাসটা শেষের দিকে ঢুকলে তুমি কি বুঝবে? তার থেকে ক্লাসটা না করা ভালো। তোমরা মহাপণ্ডিত, তোমরা ক্লাস না করে অনায়াসে পাশ করে যাবে, আমার সেই বিশ্বাস আছে। যদি ক্লাসটা প্রয়োজন মনে করো তাহলে তো ঠিক টাইমে ঢুকতে হবে। আমি তাও 10 মিনিট পরে ক্লাসটা স্টার্ট করেছি, 8টাতেই অনেক স্টুডেন্ট চলে এসেছিল। এত দেরিতে ঢুকবে কেন? এই তো মাঝখানে আমি পড়াতে পড়াতে যে ঢোকাচ্ছি, এতে তো আমার ডিস্টার্ব হচ্ছে না, অসংখ্য ছেলে মেয়েকে ঢোকাতে হচ্ছে। এরকম ভবিষ্যতে করবে না। যদি আমি অনলাইনে এরপরে ক্লাস নিই, একদম 8টা থেকে 8:10 তার মধ্যে ঢুকবে, তারপরে ঢোকার চেষ্টা করবে না। আমাকেই তো ঢোকাতে হচ্ছে, এতে আমার কনসেন্ট্রেশন ভেঙে যাচ্ছে, পড়াতে অসুবিধে হয় এতে। আচ্ছা, তাহলে আমরা যদি পর্যাপ্ত শর্তের উপর ভিত্তি করে কারণকে ব্যাখ্যা করি তাহলে এরকম হবে যে কোনো কার্যের কারণ হলো এমন ঘটনা যার অব্যবহিত পরে কার্যটি নিয়ত ঘটে। এখানে এমনটা বলা হলো না যে কারণ সবসময় কার্যের নিয়ত পূর্বগামী, বলা হলো যে কার্য কারণের নিয়ত অনুগামী, নিয়ত পরভাবী। ঠিক আছে? উদাহরণস্বরূপ বিষপান মৃত্যুর কারণ, কেননা বিষপানের অব্যবহিত পরে মৃত্যু নিয়তই ঘটে, কিন্তু মৃত্যুর পূর্বে সবসময় সব ক্ষেত্রে বিষপান ঘটনাটি ঘটে না। এমন হতে পারে যে অমুক বিষপান করেনি, তবু তার মৃত্যু হলো। তার হয়তো দুর্ঘটনায় মৃত্যু হলো, সে হয়তো জলে ডুবে মারা গেল, সে হয়তো বিষপান করলো না কিন্তু মারা তো গেল। কিন্তু কেউ যদি বিষপান করে থাকে তাহলে সে কিন্তু অবশ্যই মরবে। ঠিক আছে? তাহলে এভাবে আমি পর্যাপ্ত শর্ত থেকে একরকমভাবে কারণকে ব্যাখ্যা করতে পারি, আবার আবশ্যিক শর্ত থেকে একরকমভাবে আমি কারণকে ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে? এইবার আমরা কার্য কারণের যে সম্বন্ধ, সেই সম্বন্ধ থেকে আমি আরেকটা জিনিসও আমরা পাই, সেটা হচ্ছে এন্টেলমেন্ট বা প্রসক্তি। এর মধ্যে আবার দুটো দৃষ্টিভঙ্গি কাজ করে। একটা হচ্ছে বুদ্ধিবাদী দৃষ্টিভঙ্গি, রেশনালিস্ট দৃষ্টিভঙ্গি, আর একটা হচ্ছে দৃষ্টিবাদী দৃষ্টিভঙ্গি বা ঈক্ষণবাদী দৃষ্টিভঙ্গি বা এক্সপিরিয়েন্সিয়ালিস্ট দৃষ্টিভঙ্গি। একটা হচ্ছে অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি, আর একটা হচ্ছে বুদ্ধিবাদী দৃষ্টিভঙ্গি। এই দুটো এর মধ্যে কাজ করে। কিরকম ভাবে কাজ করে? না, যারা হচ্ছে
অভিজ্ঞতাবাদী তারা বলেন যে কারণ এবং কার্যের মধ্যে একটা নিছক কালিক পূর্বাপর্য রয়েছে এবং একটা সতত সংযোগ রয়েছে, তার মধ্যে কোনো আবশ্যিক শর্ত কাজ করে না। অর্থাৎ কারণ এবং কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ কাজ করে না। অন্যদিকে যারা র্যাশনালিস্ট তারা বলবে সবসময় যে না, এর মধ্যে একটা আবশ্যিক সম্বন্ধ কাজ করে, যেটাকে আমি বুদ্ধি দিয়ে জানি, যেটা আমি বাস্তব প্রকৃতি থেকে, অভিজ্ঞতা থেকে পাই না। কিন্তু বাস্তব ঘটনাগুলোর মধ্যে আমরা একটা সম্বন্ধ দেখে তবে আমি চিন্তা করতে পারি, চিন্তায় বুদ্ধিতে আমরা এটা পাই যে এই দুটো ঘটনার মধ্যে একটি আবশ্যিক সম্বন্ধ রয়েছে, একটা শর্ত কাজ করছে। এই যে আমি এতক্ষণ আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত ব্যাখ্যা করলাম, এই আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত, আবশ্যিক মানে নেসেসারি কন্ডিশন, আর পর্যাপ্ত মানে সাফিসিয়েন্ট কন্ডিশন, এগুলো কি আমি অভিজ্ঞতা দিয়ে পাই? না, এগুলো তো আমি ব্যাখ্যা করলাম, ব্যাখ্যা করে বুদ্ধি দিয়ে পেলাম। আমি প্রকৃতির মধ্যে দুটো ঘটনাকে মানে দেখতে পেয়েছি শুধু, প্রকৃতির মধ্যে কিন্তু আমি কোনো কার্যকারণকে পাইনি। আগুন জ্বলা একটা ঘটনা, ধূম নির্গত হওয়া আর একটা ঘটনা। এই দুটো তো আলাদা আলাদা ঘটনা। এই দুটোর মধ্যে তো কোনো মানে প্রকৃতিতে কেউ তো বলে দেয়নি যে এটা কারণ, ওটা কার্য। প্রকৃতির দিকে তাকিয়ে কিন্তু আমি কোনো উত্তর পাইনি। আমরাও, একটা বাচ্চাও আগুন দেখে, ধোঁয়া দেখে, একটা গরু বা ছাগলও ধোঁয়া দেখে, আগুন দেখে। বাচ্চা বা একটা গরু ছাগল তারা আগুন আর ধোঁয়া দেখলে ভয় পায়। তাদের মাথায় এটা কাজ করে না যে ধোঁয়াটা হচ্ছে ওই আগুনের কার্য, আর আগুনটা হচ্ছে ওই ধোঁয়ার কারণ। তাই আমি কোথাও যদি ধোঁয়া দেখি কিন্তু আগুনটা না দেখতে পাই, তাহলে আমি সেখানে অনুমান করতে পারি যে ওখানে আগুন অবশ্যই আছে, কারণ আগুন না থাকলে ধোঁয়া উৎপন্ন হতে পারে না। এই যে ক্যালকুলেশনটা, এটা কিন্তু যাদের বুদ্ধি আছে তারাই করতে পারে। এটা কিন্তু একটা গরু পারবে না, একটা ছাগল পারবে না, একটা 5 বছরের বাচ্চা পারবে না, একটা জন্মেই যে অবোধ শিশু সে পারবে না। কিন্তু প্রকৃতিতে তো অভিজ্ঞতা সেও লাভ করে, আমরাও লাভ করি। তাহলে এই যে কোনটা কার্য হবে, কোনটা কারণ হবে, এটা বুদ্ধিবাদীরা বলবেন এইখানে যে একটা ঘটনার সঙ্গে আর একটা ঘটনার একটা সতত সংযোগ কাজ করছে, একটা কনস্ট্যান্ট কনজাংশন কাজ করছে, একটা আবশ্যিক সম্বন্ধ কাজ করছে, এটা আমরা বুদ্ধি দিয়ে বুঝতে পারি। এর মধ্যে একটা প্রসক্তি নীতি কাজ করে। প্রসক্তিটা কি না, ক যদি ক্ষয়ের কারণ হয় আর খ যদি গয়ের কারণ হয়, তবে ক গয়ের কারণ হবে। যদি রাম শ্যামের থেকে বড় হয়, শ্যাম রহিমের থেকে বড় হয়, তাহলে রাম রহিমের থেকে বড় হবে। এটা আমরা লজিকে করেছি, তাই না? এটাকে লজিকে বলে হাইপোথেটিক্যাল সিলোজিজম। তা এটাই হচ্ছে এক ধরনের প্রসক্তি, এটা এক ধরনের অবরোহ যুক্তি, এক ধরনের ডিডাকশন। এরূপ যুক্তি বৈধ, একথার অর্থ হলো এর হেতুবাক্য সত্য হলে এর যে সিদ্ধান্ত সেটা অবশ্যই সত্য হবে। ঠিক আছে? তাহলে এখানে একটা এন্টেলমেন্ট কাজ করছে। এখানে হেতুবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যে, এটা কখনো হতে পারে না। যদি ক বা যদি রাম শ্যামের থেকে বড় হয় আর শ্যাম যদি রহিমের থেকে বড় হয়, তাহলে রাম রহিমের থেকে অবশ্যই বড় হবে। এখানে প্রথম যে দুটো বাক্য আমি বললাম, সেই প্রথম দুটো বাক্য হলো হাস্রয় বাক্য বা হেতু বাক্য। আর শেষ যে বাক্যটা আমি বললাম যে রাম রহিমের থেকে বড়, এটা হচ্ছে সিদ্ধান্ত বাক্য।
এখন এই প্রথম দুটো বাক্য যদি ট্রু হয়, তাহলে অবশ্যই সিদ্ধান্ত বাক্যটাও ট্রু হবে। এটাই হচ্ছে হাইপোথেটিক্যাল সিলোজিজমের আকার। তাহলে এই যে প্রসক্তিটা, এই প্রসক্তিটা কিন্তু কেবলমাত্র লজিকের বাক্যগুলোর ক্ষেত্রেই খাটে এমনটা নয়। যারা বুদ্ধিবাদী দার্শনিক তারা দেখিয়েছেন যে এই দুটো শর্ত, এই যে প্রসক্তির যে শর্ত, সেটা দুটো প্রাকৃত ঘটনার মধ্যেও থাকতে পারে, অর্থাৎ কার্যকারণের মধ্যেও থাকতে পারে। ধরা যাক দুটো প্রাকৃত ঘটনা, দুটো স্টেট অফ অ্যাফেয়ার্স, এ এবং বি, যেখানে এ ঘটলে বি অবশ্যই ঘটবে, এ ঘটলে বি না ঘটতে পারে না, এরকম ক্ষেত্রে বলতে হবে যে এ এবং বি এই দুটো ঘটনার মধ্যে একটা প্রসক্তির সম্বন্ধ আছে। এই প্রসক্তির সম্বন্ধ না থাকলে এ ঘটলে বি অবশ্যই ঘটবে, এরকমটা হতে পারে না। এটা কিন্তু একই রকমভাবে আমরা ভারতীয় দর্শনেও দেখি। ভারতীয় দর্শনেও বন্যী আর ধূমের মধ্যে যখন সম্বন্ধ ব্যাখ্যা করা হয়, তখন ব্যাপ্তি সম্বন্ধের মধ্যে দিয়ে ব্যাখ্যা করা হয়। ব্যাপ্তিকে ব্যাখ্যা করতে গিয়ে তর্ক বলে একটা জিনিস আসে। এগুলো আরও উঁচু ক্লাসে গিয়ে তোমরা যদি ফিলোসফি নিয়ে কেউ পড়ো তাহলে পড়বে। এগুলো তোমাদের সঙ্গে অতটাও আলোচনার ইয়ে নয়, কিন্তু যেটা এখানে বলার, সেটা বোঝানোর, সেটা হচ্ছে এই প্রসক্তিবাদটা। প্রসক্তিটা কিন্তু থাকে। প্রসক্তিটা এখানে কাজ করে কিভাবে? না, আবশ্যিক শর্তের মধ্যে দিয়ে। বহ্নি সংযোগ এবং ধূম উৎপন্ন হওয়া, এই দুটোর মধ্যে একটা আবশ্যিক সম্বন্ধ রয়েছে। এই আবশ্যিক সম্বন্ধটার জন্যই একটা প্রসক্তি সম্বন্ধ তৈরি হচ্ছে, যার ফলে বহ্নি সংযোগ যদি ঘটে তাহলে ধূম উৎপন্ন না হয়ে থাকতে পারে না। ধূম যদি উৎপন্ন হয়, তাহলে বহ্নি সংযোগ তার কারণ রূপে না থাকলে না থেকে থাকতে পারে না। ক ঘটলে খ অবশ্যই ঘটবে, খ না ঘটে থাকতে পারে না। তাহলে এখানে বলতে হবে দুটো ঘটনার মধ্যে একটা প্রসক্তি আছে। যদি ধূম থাকে তাহলে অবশ্যই তার কারণ রূপে বহ্নি থাকবে, বহ্নি না থেকে থাকতে পারে না। দুটো ঘটনা এখানে, বহ্নি সংযোগ আর একটা হচ্ছে ধূম উৎপন্ন হওয়া। তাহলে ধূম উৎপন্ন হওয়ার প্রতি কারণকে বহ্নি সংযোগ। তাই ধূম যদি উৎপন্ন হয় তাহলে তার কারণ রূপে বহ্নি অবশ্যই থাকবে। তাহলে ধূম আর বহ্নির মধ্যে এখানে একটা প্রসক্তির সম্বন্ধ থাকলো। যদি ধূম ঘটে, ধূম যদি উৎপন্ন হয়, তাহলে সেখানে বহ্নি না থেকে থাকতে পারবে না, বহ্নি না উৎপন্ন হয়ে থাকতে পারবে না। এইভাবে আমি কার্যকে দেখে কারণের অনুমান করি। ফ্রম এফেক্ট উই ক্যান ইনফার দ্য কজ। ঠিক আছে? তাহলে এইটা গেল মোটামুটি অভিজ্ঞতাবাদীদের, এই বুদ্ধিবাদীদের দৃষ্টিতে কার্য এবং কারণের মধ্যে সম্বন্ধ। কার্যকারণের মধ্যে সম্বন্ধ ব্যাখ্যা করতে গিয়ে এখানে আমরা আবশ্যিক শর্তের কথা বলেছি, আমরা এখানে পর্যাপ্ত শর্তের কথা বলেছি, এবং এখানে আমরা মানে এদের মধ্যে যে একটা প্রসক্তির সম্বন্ধ আছে
আমরা সেটাও দেখিয়েছি। এই প্রসক্তি সম্বন্ধটা পর্যাপ্ত শর্ত এবং আবশ্যিক শর্তের মধ্যে থেকে আসে। যারা মনে করেন যে কার্য এবং কারণের মধ্যে একটা আবশ্যিক শর্ত কাজ করে, তারা বলেন যে কার্য এবং কারণের মধ্যে একটা এন্টেলমেন্টের শক্তিও কাজ করে। যেমন এ যদি বি এর কারণ হয়, বি যদি সি এর কারণ হয়, তবে এ হচ্ছে সি এর কারণ। এখানে একটা প্রসক্তি যেমন কাজ করলো, সেরকমভাবে জগতের মধ্যেও কার্য এবং কারণ এই দুটো ঘটনার মধ্যে একটা আবশ্যিক শর্ত কাজ করে, একটা প্রসক্তি সবসময় কাজ করে। এই প্রসক্তিটাকে কিভাবে বন্যী সংযোগ দিয়ে ব্যাখ্যা করা হয় একটু বলি। এটা যদিও তোমাদের পাঠ্যের বিষয় নয়, কিন্তু জেনে রাখা ভালো যে কিভাবে এই প্রসক্তিটা কাজ করছে। নৈয়ায়িকরা দেখিয়েছেন, ভারতের যারা ন্যায় দর্শন প্রণেতা তারা এটা দেখিয়েছেন। তারা বলেছেন যে চার্বাকরা অভিযোগ করেছেন যে তুমি তো সমস্ত ক্ষেত্র দর্শন করতে পারো না, তোমার তো ভুয়ো দর্শন হয় না, তুমি তো বলতে পারো না যে প্রতিটা ক্ষেত্রই তুমি দেখাতে পারো না যে যেখানে ধূম আছে এবং তার কারণ রূপে অগ্নি আছে। তুমি এমন কোনো ক্ষেত্র তো মানে সব ক্ষেত্র তো তুমি দেখতে পারো না, সব ক্ষেত্রেই যে ধূমের কারণ রূপে বহ্নি থাকবে এটা তুমি ক্লেম করতে পারো না, এটা চার্বাকরা বলে। কারণ তুমি অনাগত কালের অগ্নি দেখনি, ধূম দেখনি। হয়তো আজ থেকে 500 বছর পরে এমন কোনো ধোঁয়া আবিষ্কার হলো যেখানে কজ্জলবত্ত আছে, অবিচ্ছিন্ন মূলরেখাত্ব আছে, কিন্তু সেখানে অগ্নি নেই। সেক্ষেত্রে তোমার পুরো যে যুক্তির ব্যাখ্যাটা ভুল হয়ে যাবে। তুমি শুধু দুটো জিনিস দেখেছো, তুমি দেখেছো একদিকে আগুন, একটা ঘটনা দেখেছো, আর একটা জায়গায় তুমি তার কারণ রূপে বহ্নিকে ধূমকে দেখেছো একটা জায়গায় বহ্নিকে দেখেছো। কিন্তু এই দুটোর মধ্যে যে একটা আবশ্যিক শর্ত কাজ করছে, এটা তো তুমি প্রকৃতিতে দেখোনি। সুতরাং এটা তুমি বলতে পারো না যে যেখানে যেখানে ধূম থাকবে সেখানে সেখানে তার কারণ রূপে বহ্নি থাকবে। এটা চার্বাকদের বক্তব্য। এর উত্তরে নৈয়ায়িক বলছেন, বেশ তোমার কথা মেনে নিলাম, আমার পক্ষে সর্বত্র অগ্নি আর ধূম দেখা সম্ভব নয়। অগ্নি আর ধূমের মধ্যে যে সাহচর্য কাজ করছে, কনকমিটেন্স কাজ করছে, ব্যাপ্তি সম্পর্ক কাজ করছে, এটা আমার পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু তুমি এখন আমাকে দেখাও এমন কোনো অগ্নি, তুমি আমাকে এমন কোনো একটা জায়গা তুমি আমাকে খুঁজে দেখাও যেখানে ধূম রয়েছে কিন্তু তার কারণ রূপে বহ্নি নেই। তুমি আমায় যতক্ষণ না দেখাতে পারছো ততক্ষণ আমি অবশ্যই বলে যাব যে ধূমের কারণ হলো বহ্নি। তুমি আমাকে একটা এমন কেস দেখাও যেখানে ধোঁয়া আছে কিন্তু আগুন নেই। এইটা হলো প্রসক্তির মতবাদ। অর্থাৎ তারা প্রত্যক্ষে, অর্থাৎ পারসেপশনে গিয়ে আঘাত দিল। তুমি জগতের মধ্যে থেকে এমন একটা দৃষ্টান্ত আমাকে খুঁজে দাও যে দৃষ্টান্তে ধূম আছে, অর্থাৎ কার্য আছে, কিন্তু তার কারণ রূপে বহ্নির অস্তিত্ব নেই। চার্বাক বলছে পারবো না। তখন নৈয়ায়িক বলছেন ভেরি গুড, আমরা তাহলে আমাদের অনুমান চালিয়ে যাব। আমরা আমাদের অনুমান চালিয়ে যাব। তুমি যে ধরনের যুক্তি দিচ্ছ ওই যুক্তি দিয়ে ওই যুক্তিকে আমরা ততক্ষণ মানব না যতক্ষণ না তুমি আমায় একটা ওরকম কাউন্টার এক্সাম্পল খুঁজে দিচ্ছ। ঠিক আছে? তাহলে এখানে আমরা কার্য এবং কারণের মধ্যে যদি আবশ্যিক শর্ত মানি, তাহলে একটা যে প্রসক্তি কাজ করে সেটা আমরা দেখলাম। এর পরের দিন আমরা আলোচনা করব যে সতত সংযোগ তত্ত্ব বা রেগুলারিটি থিওরি, যেটা হিউম বলেছেন। এইটা আমরা দুদিন হয়তো আমার লাগবে, মঙ্গল এবং বৃহস্পতি। বুধবার দিনটা আমি পারবো না, মঙ্গল বৃহস্পতিবার এরকম অনলাইন ক্লাসে আমি পড়িয়ে দেব। আজকে কারোর যদি এই পড়ানো যতক্ষণ হলো, কেউ যদি বুঝতে কোনো অসুবিধে থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাকে করতে পারো, বলো।
আজকে আমার ক্লাসটা মোটামুটি শেষ হলো। এবার তোমরা বলো কোনো সমস্যা আছে কিনা? না স্যার, কিছু প্রবলেম নেই। তাহলে আমি ক্লাসটা কি এখানে শেষ করব? অন্য কারোর কোনো প্রবলেম বা প্রশ্ন আছে? না স্যার, কালকে হিউম্যান সতত সংযোগ তত্ত্বটা পড়াবেন তো? না, কালকে নয়। আমি আবার পড়াবো হচ্ছে ইয়ের দিন, উম, মঙ্গলবার, আগামী মঙ্গলবার। স্যার 8টা থেকে শুরু হবে তো? হ্যাঁ, এরকম ৮টা থেকে শুরু হবে। ঠিক স্যার, ঠিক আছে। এর মধ্যে যদি আমি কোনোভাবে ম্যানেজ করতে পারি তাহলে হয়তো দেখতে পারি। কিন্তু আমি এই কদিন খুব ব্যস্ত থাকবো। আমি একটু বাড়ি যাচ্ছি। আ এই সময়টায় আমার হবে না। আমি হয়তো পরে জানিয়ে দেব। হ্যাঁ স্যার। ঠিক আছে? তাহলে আমি এখানেই শেষ করছি।